সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বীর মুক্তিযোদ্ধা ও ফেনী আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহমদ মারা গেছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর 10 বছরের সশ্রম কারাদণ্ড। স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ড শেষে অভিনেতা আলভী কারাগারে। খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে, সংসদে যা বললেন আমির হামজা। কালেমাসহ সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে, যা বললেন তথ্য উপদেষ্টা। সরাইলের 2 গ্রামে রণক্ষেত্র, তৃতীয় দিনের মতো বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে। তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে চীন, ভারতকে কড়া বার্তা বেইজিংয়ের। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি, সংসদে মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বীর মুক্তিযোদ্ধা ফেনী আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহমদ মারা গেছেন। ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর ও প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহমদ মারা গেছেন। মঙ্গলবার সকাল 7টার দিকে ফেনী পৌরসভার রামপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বাদ আসর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের ছোট ভাই সারোয়ার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, 3 ছেলে, 2 মেয়ে ও আত্মীয় স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন কালবেলাকে জানান, অ্যাডভোকেট হাফেজ আহমদ একজন নির্বিবাদী মানুষ ছিলেন। আওয়ামী লীগ করলেও তিনি ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য মানুষ। রাজনীতি ছাড়াও তিনি আইন অঙ্গনেও সবার প্রিয় ছিলেন। তিনি আইনগত সহায়তা নিতে আসা মানুষের কাছেও ছিলেন মিষ্টভাষী। তিনি কখনো কারো সঙ্গে উচ্চস্বরে কথা বলেছেন এমন নজির নেই। তিনি আরও জানান, হাফেজ আহমদ ফেনী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে ফেনীবাসী একজন দক্ষ ও চৌকস আইনজীবীকে হারালো। মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর 10 বছরের সশ্রম কারাদণ্ড। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ মঙ্গলবার এ রায় দেন। এ ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলায় একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছিল। রায় সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে। এর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় 6ষ্ঠ মামলার রায় ঘোষিত হল। প্রসিকিউশন গতকাল সোমবার জানায়, ইনুর বিরুদ্ধে করা এ মামলার তদন্ত শুরু হয়েছিল 2025 সালের 25 মার্চ। তদন্ত প্রতিবেদন দাখিল হয় একই বছরের 11 সেপ্টেম্বর। এ মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় গত বছরের 25 সেপ্টেম্বর। উভয় পক্ষের শুনানির পর গত বছরের 2রা নভেম্বর অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে গত বছরের 30 নভেম্বর এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। প্রথম সাক্ষ্য গ্রহণ হয় 1 ডিসেম্বর। প্রসিকিউশন এ মামলায় 10 জন সাক্ষী হাজির করে। আসামিপক্ষ 2 জন সাফাই সাক্ষী হাজির করে। সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় চলতি বছরের 13 এপ্রিল। 1 মাস পর যুক্তিতর্ক শেষ হয় 13 মে। এরপর থেকে মামলাটি রায়ের জন্য অপেক্ষায় ছিল 22 জুন। ট্রাইব্যুনাল রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। 8 অভিযোগ। প্রথম অভিযোগ, 2024 সালের 18 জুলাই ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জুলাই আন্দোলনকারীদের জামায়াত সন্ত্রাসী ও সাম্প্রদায়িক আখ্যা দেন ইনু। আন্দোলনকারীদের বিরুদ্ধে বল প্রয়োগের উস্কানি, প্ররোচনা, সহায়তা দেন এবং হত্যারও নির্দেশ দেন তিনি। দ্বিতীয় অভিযোগ, 2024 সালের 19 জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দলীয় জোটের সভা হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত হয়। হাসানুল হক সেই সভায় উপস্থিত থেকে শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ, প্ররোচনা, উস্কানি ও সহায়তা করেন।
তৃতীয় অভিযোগ, ছবি দেখে আন্দোলনকারী ছাত্র জনতার তালিকা প্রণয়ন এবং তাদের আটক ও নির্যাতন করার জন্য কুষ্টিয়ার এসপিকে ফোনের নির্দেশ দেওয়ার অভিযোগ। চতুর্থ অভিযোগ, আন্দোলন দমনে মারণাস্ত্রের ব্যবহার করা এবং ছত্রিশ সেনা নামিয়ে হেলিকপ্টারের মাধ্যমে বোম্বিংয়ের পরিকল্পনা করার অভিযোগ। পঞ্চম অভিযোগ, গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়া, সরকারের গ্রহণ করা হত্যাকাণ্ড সংগঠন সহ নির্যাতন নিপীড়নকে কৌশলে সমর্থন করা। ষষ্ঠ অভিযোগ, 14 দলীয় জোটের সভায় উপস্থিত থেকে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা। সপ্তম অভিযোগ, শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকা। অষ্টম অভিযোগ, 2024 সালের 5ই আগস্ট কুষ্টিয়া শহরে ইউসুফ শেখ, উসামা, সুরুজ আলী, আশরাফুল ইসলাম, বাবলু ফরাজি ও আবদুল্লাহ আল মুস্তাকির নামের 6 আন্দোলনকারীকে হত্যায় নির্দেশনা প্রদান, পাশাপাশি সারা দেশে 1400 মানুষকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার নির্দেশ দেওয়ার অভিযোগ। স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ড শেষে অভিনেতা আলভী কারাগারে। স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় করা মামলায় ছোট পর্দার অভিনেতা মোহাম্মদ নিয়ামতুল্লাহ ভূঁইয়াকে 2 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আফজাল হোসেন মৃধা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আফজাল হোসেন মৃধা বলেন, আজ জাহের আলভীর পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এর আগে 2 দিনের রিমান্ড শেষে জাহের আলভীকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার মিরপুর বিভাগের পরিদর্শক মোহাম্মদ আব্দুল মালেক। তিনি আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আসামির কাছ থেকে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য মিলেছে। তদন্ত এখনও চলমান, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখা প্রয়োজন। খুচরার অভাবে 80 পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে। খুচরা পয়সার অভাবে নিম্নমানের সিগারেটে 80 পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া 3 আসনের জামায়াত ইসলামীর দলীয় সংসদ সদস্য আমির হামজা। তার মতে, অতিরিক্ত 80 পয়সা সরকার পায় না, এতে বছরে 5,000 কোটি টাকা রাজস্ব হারাবে। সোমবার জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। আমির হামজা বলেন, বাজেট অর্থবহ হবে যদি কার্যকর হয়, কিন্তু সরকারের বাজেটে ঘোষিত 6,95,000 টাকা রাজস্ব উত্তোলন সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। সেজন্য বলেছিলাম 6,30,000 কোটি টাকা বাজেট ধরা হলে 2,43,000 কোটি টাকার ঋণের বোঝা আমাদের উপর আসত না। সেজন্য কিছু পণ্যের দাম বাড়ানো কমানো নিয়ে অর্থমন্ত্রীকে প্রস্তাবনা দেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, নিম্নমানের একটি সিগারেটের দাম এখন 6 টাকা 20 পয়সা, কিন্তু খুচরা পয়সার অভাবে দোকানদারের কাছ থেকে কিনতে হচ্ছে 7 টাকায়। সরকার বাকি 80 পয়সা পায় না। এটা পেলে হিসাব করে দেখলাম সরকারের 5,000 কোটি টাকা রাজস্ব আদায় বাড়বে। বিষয়টি সরকার বিবেচনায় নিলে ভালো হবে বলে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন কুষ্টিয়া 3 আসনের এ সংসদ সদস্য। কালেমা সহ সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে, যা বললেন তথ্য উপদেষ্টা। দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে লেখা কালেমা সহ সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, এর পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখা হবে, কেননা এটা বিদেশে বাংলাদেশের জন্য ভালো বার্তা দেয় না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে সেবা নেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, এতে সরকারের রাজনৈতিক অংশ ও সরকারি কর্মকর্তা 2 অংশের দায় আছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই দুর্নীতি করেছে তা বলবো না, আবার তারা যে অন্য দুর্নীতি করেনি সেটাও বলবো না। উপদেষ্টা বলেন, দুর্নীতি ফৌজদারি অপরাধ, এটা তামাদি হয় না। অনেক বছর পরও এর তদন্ত করা যায়। দুদককে বলবো, কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তা স্বাধীনভাবে তদন্ত করবে, সরকার সেখানে বাধা দেবে না। সরাইলের 2 গ্রাম রণক্ষেত্র, তৃতীয় দিনের মতো বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 2 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল থেকে তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ ও সূর্যকান্দি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ চলছে। এর আগে গত রোববার রাতে
এবং গতকাল সোমবার দীর্ঘ সময় ধরে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক মহাসড়কের উপজেলার কালীকচ্ছ বাজার এলাকায়। এ সংঘর্ষ চলছে। আঞ্চলিক মহাসড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকা হবিগঞ্জ রুটে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা। তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে চীন, ভারতকে কড়া বার্তা বেইজিংয়ের। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে বেইজিং স্পষ্ট করেছে বাংলাদেশ চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এর সহযোগিতা বাইরের কোনো প্রভাবমুক্ত থাকা উচিত। বেইজিং এক সংবাদ সম্মেলনে ভারতের উদ্বেগ নিয়ে করা এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আমি জোর দিয়ে বলতে চাই চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। তিনি আরও বলেন, দুই দেশের সহযোগিতা তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের কাছাকাছি তিস্তা অববাহিকার অবস্থানের কারণে ঢাকা বেইজিংয়ের যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লির উদ্বেগ রয়েছে। বিশেষ করে প্রকল্পটির ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করেই ভারতের কৌশলগত সংবেদনশীলতা তৈরি হয়েছে। গুও জিয়াকুন বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নে চীন যথাসাধ্য সহায়তা দিতে প্রস্তুত। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় আরও জোরদার করতে আগ্রহী চীন। একই সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও পারস্পরিক বিনিময় বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, তিস্তা প্রকল্পের বিষয়ে প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞরা যৌথভাবে একটি কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন। তিনি বলেন, এ বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। আগের আলোচনার তুলনায় এবার বিষয়টি আরও অগ্রসর পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা সমীক্ষায় প্রকল্পটির যৌক্তিক ও বাস্তবসম্মত প্রমাণিত হলে চীন সর্বোচ্চ সহায়তা দেবে বলেও জানিয়েছে। তিস্তা সহ বাংলাদেশের নদীগুলোর ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে ঢাকা ও বেইজিং ইতোমধ্যে একটি সমঝোতায় পৌঁছেছে। ফলে তিস্তা প্রকল্প নিয়ে ভবিষ্যতে কী ধরনের ঘোষণা আসে সেদিকে ভারতের নিবিড় নজর থাকবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি, সংসদে মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।